Good evening. So for your this semester you do have a course of electronics, and I will be teaching a portion from your course. So today is the first class, and like we all know that most modern electronic devices are made up of semiconductors. So we will try to understand the physics of semiconductors. তো আজকের ক্লাসে আমরা মেইনলি বুঝবো সেমিকন্ডাক্টর কি, সেটা কিভাবে ফাংশন করে, সেটার ফিজিক্সটা কি। ঠিক আছে, তো প্রথমে ফার্স্ট যেটা কোয়েশ্চেন সেটা হলো সেমিকন্ডাক্টর কি। এবার যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির দিক থেকে ভাবি, তাহলে উই নো দ্যাট মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি, রাইট? দিজ আর কল্ড কন্ডাক্টার্স। দ্যাট মিনস দে কন্ডাক্ট ইলেকট্রিসিটি, রাইট? On the contrary, there is a group of materials which are called insulators. But insulators bolte amra ki bujhi? These do not conduct electricity, right? They are bad conductors. তার মানে যদি আমি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থেকে দেখি, কন্ডাক্টার্স হলো তার ওই ম্যাটেরিয়ালরা যারা কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি, আর ইনসুলেটার্স হলো যারা কন্ডাক্ট করে না ইলেকট্রিসিটি। এবার এদের মাঝামাঝি একটা গ্রুপ অফ ম্যাটেরিয়াল বিলং করে যাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা এদের মাঝামাঝি পড়ে। তার মানে কি, এই যে ম্যাটেরিয়ালগুলো তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ লেস দেন দ্য মেটালস বাট ইজ গ্রেটার দেন দ্য ইনসুলেটার্স, রাইট? তো এই গ্রুপ অফ ম্যাটেরিয়ালকে আমরা কি বলি? সেমিকন্ডাক্টার্স, রাইট? আচ্ছা, তো যদি সেমিকন্ডাক্টরের আমি এক্সাম্পল জানতে চাই, তাহলে সিলিকন, জার্মেনিয়াম, দিজ আর এক্সাম্পলস অফ সেমিকন্ডাক্টার্স। ঠিক আছে, তো এবার আমাদের বোঝার ব্যাপার হলো যে কি এমন ঘটনা ঘটে সেমিকন্ডাক্টরের মধ্যে যে তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা এরকম মাঝামাঝি জায়গায় বিলং করে। তো সেটা আমরা অনেক কিছু দিয়ে বুঝতে পারি। সেটা আমরা কোভ্যালেন্ট বন্ড থিওরি থেকে বোঝার চেষ্টা করতে পারি, বা তাদের এনার্জি ব্যান্ড স্ট্রাকচার দেখেও বোঝার চেষ্টা করতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট আমরা দেখি কোভ্যালেন্ট বন্ড থিওরি থেকে কিভাবে বোঝা যায় যে কেন ওর কন্ডাক্টিভিটিটা এরকম মাঝামাঝি লাই করে, রাইট? সো we will try to understand the physics of semiconductors from the covalent bond theory. তো সেটা প্রথমে বোঝার জন্য আমরা কি করি, আমরা এদের স্ট্রাকচারটা দেখে নিই। ঠিক আছে, বেসিক্যালি এই যে সিলিকন, জার্মেনিয়াম, দিজ আর ক্রিস্টালাইন সলিডস। ক্রিস্টালাইন সলিডস হ্যাভিং ডায়মন্ড ল্যাটিস স্ট্রাকচার। ঠিক আছে, তো এটা বলতে আমরা কি বুঝি সেটা আমি এক্ষুনি বলছি তোমাদেরকে। আমি একটু ছবিটা এঁকে নিই। আমি সবারটা আঁকছি না, জাস্ট যতটুকুনি বোঝানোর জন্য প্রয়োজন তাদের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা আঁকলাম। এগুলো সব জায়গাতেই এরকম বন্ডস আছে। ঠিক আছে, তো আমরা জাস্ট এই 5টা অ্যাটম নিয়ে বোঝার চেষ্টা করি। তো বেসিক্যালি কি, ক্রিস্টালাইন স্ট্রাকচারটা এরকম যে ইচ অ্যাটম, মানে ধরো এটা ইজ সারাউন্ডেড বাই 4 ইকুইডিস্টেন্ট অ্যাটমস, রাইট? তো সো ইচ অ্যাটম ইজ সারাউন্ডেড বাই 4 ইকুইডিস্টেন্ট অ্যাটমস which lie on the corners of a regular tetrahedron. ঠিক আছে, এবার এই যে সিলিকন বা জার্মেনিয়াম, এরা কিন্তু দে বিলং টু গ্রুপ 4 অফ দ্য পিরিয়ডিক টেবল। তার মানে কি, এদের সবার 4টে করে ভ্যালেন্স ইলেকট্রন আছে, তাই তো? তাহলে টু ফর্ম আ স্টেবল স্ট্রাকচার দে উইল অবভিয়াসলি ওয়ান্ট টু গেট দেয়ার অক্টেট স্ট্রাকচার, রাইট? তোরা কি করে, এই যে নেইবারিং যে অ্যাটমসগুলো তার সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে ইলেকট্রন শেয়ার করে। তাহলে 4টে অ্যাটমের সাথে
ও কোভ্যালেন্ট বন্ড শেয়ার করে আলটিমেটলি 8টা ইলেকট্রন পেয়ে গেল, তো স্টেবল স্ট্রাকচার হলো। তাহলে এটা হলো দ্য বেসিক স্ট্রাকচার অফ আ সে ফর এক্সাম্পল আ সিলিকন ক্রিস্টাল। ঠিক আছে, তার মানে তাতে কি আছে, ভ্যালেন্স ইলেকট্রনস আছে প্রত্যেকটা অ্যাটমের 4টে করে, আর নেইবারিং অ্যাটমসের সাথে ওরা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে টু গেট আ স্টেবল স্ট্রাকচার। ওকে, নাও হাউ ইলেকট্রিক্যাল কন্ডাকশন হ্যাপেন্স। এবার ধরো ডিউ টু থার্মাল অ্যাজিটেশন, ধরো টেম্পারেচার হাই করা আছে, ডিউ টু থার্মাল অ্যাজিটেশন কোনো একটা ইলেকট্রন, সে দিস ইলেকট্রন গেটস সাফিসিয়েন্ট এনার্জি টু ব্রেক দ্য বন্ড অ্যান্ড কাম আউট। এরকম যখন কোনো ঘটনা ঘটে তখন কি হচ্ছে, এই ইলেকট্রনটা ফ্রি হয়ে এখানে চলে আসছে, রাইট। এই যে মিনিমাম এনার্জি, এটার ভ্যালু ফর সিলিকন ইজ ইকুয়াল টু 1.1 ইলেকট্রন ভোল্ট, আর ফর জার্মেনিয়াম দিস ইজ ইকুয়াল টু 0.72 ইলেকট্রন ভোল্ট, রাইট। তো যদি টেম্পারেচার বাড়ার ফলে এই এনার্জিটা একটা ইলেকট্রন পেয়ে যায়, সে কি করবে, এই বন্ডটা ভেঙে, কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে বেরিয়ে আসবে। বেরিয়ে আসা মানে কি, এখন ও একটা ফ্রি ইলেকট্রন অ্যান্ড ইজ অ্যাভেলেবল ফর কন্ডাকশন। তার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো এই যে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে গেল এখানে, এই ইলেকট্রনটা যখন বেরিয়ে আসলো তাহলে এখানে একটা ভ্যাকেন্সি ক্রিয়েটেড হয়ে গেছে। এবার এই ভ্যাকেন্সিটা ইজ কল্ড আ হোল। এই যে ল্যাক অফ আ নেগেটিভ চার্জ অর ভ্যাকেন্সি অফ আ নেগেটিভ চার্জ can be treated as a positively charged particle which is called a hole. এবার প্রসেসটা এরকম, এবার ধরো কোনো ইলেকট্রিক ফিল্ড তুমি অ্যাপ্লাই করলে, এবার সেই ইলেকট্রিক ফিল্ড থেকে আরেকটা ইলেকট্রন সাফিসিয়েন্ট এনার্জি পেল, সে বেরিয়ে এসে আবার এই হোলের কাছাকাছি এসে রিকম্বাইন করে গেল। আচ্ছা না, সেটা বলার আগে আরেকটা কথা বলি। তাহলে এখানে বেসিক্যালি কি দেখলাম আমি, যে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, আর একটা ইলেকট্রন বেরোনো মানে একটা হোলের ফর্মেশনও হবে। তার মানে এই প্রসেসটাকে আমরা বলি ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন। তাহলে ডিউ টু থার্মাল এজিটেশন নট অনলি উই get a free electron but also we get a hole. Hole is nothing but the vacancy created by the electron which has left out, and that vacancy itself acts as a positively charged particle. ঠিক আছে, আর এই প্রসেসটাকে আমরা কি বলি, ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন। এবার আরেকটা রিভার্স প্রসেস হতে পারে। এবার ধরো যে কোনো আরেকটা ইলেকট্রন অলসো গেটস এনার্জি অ্যান্ড ইট গেটস এমিটেড আউট, সেটা যদি এই হোলের কাছাকাছি চলে আসে তাহলে ও কি করতে পারে, এই হোলের জায়গাটাও এই যে ভ্যাকেন্সিটা সেটাকে অকুপাই করতে পারে, আর অকুপাই করে কি হবে, ও একটা এনার্জি রিলিজ করবে। তাহলে এই যে কোনো একটা ইলেকট্রন আর হোল মিলে যখন আবার বন্ডটা ফুলফিল হয়ে গেল, সেটাকে আমরা কি বলি, রিকম্বিনেশন, ইলেকট্রন হোল রিকম্বিনেশন। কিন্তু এখানে দেখার বিষয় হলো, যদি আরেকটা ইলেকট্রন বন্ডটাকে ছেড়ে এখানে চলে এসে রিকম্বাইন করে, তাহলে কিন্তু সেই ভ্যাকেন্সিতেও আবার আরেকটা হোল ক্রিয়েটেড হবে, রাইট। তার মানে কি, ইলেকট্রন যেই দিকে মুভ করছে, হোল কিন্তু তার অপোজিট দিকে মুভ করছে। এটা এখানে একটা দেখার বিষয়। এবার এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নট অনলি দ্য ইলেকট্রনস contribute to the current but also the holes also create a current, right? তার মানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেমন মেটালসের ক্ষেত্রে only free electrons conduct, but in case of semiconductors একটা আমরা যদি ডিভাইড করি, আমরা ইলেকট্রনের জন্য একটা কারেন্ট পাই, সিমিলারলি আমরা কিন্তু হোলসের মুভমেন্টের জন্য আরেকটা কারেন্ট পাই, রাইট। তো আশা করি এতটা অবধি বুঝতে পেরেছো। এবার তাহলে এখান থেকে আরেকটা জিনিস যেটা এবার তাহলে যেটা আমরা কি বলতে পারি, যে থার্মাল ইকুইলিব্রিয়ামে তাহলে কি হয়, ইন থার্মাল ইকুইলিব্রিয়াম ধরো আমি 300 কে টেম্পারেচার আছে, তাহলে 300 কে টেম্পারেচারের ফলে অনেক ইলেকট্রনসে এনার্জি পাবে, বেরিয়ে যাবে, আর হোলস ক্রিয়েটেড হবে। In thermal equilibrium, the rate of generation of electron hole pair
in thermal equilibrium, the rate of generation of electron hole pair is equal to the rate of recombination of electrons and holes. রাইট, এই যে ক্রিয়েশন আর সেটা ডিস্ট্রাকশনের যে রেট সেটা সমান হয়ে যায়, যার জন্য আমরা কি পাই, দ্য নাম্বার অফ ইলেকট্রনস বা হোলস পার ইউনিট ভলিউম ইজ কনস্ট্যান্ট, বা নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার্স পার ইউনিট ভলিউম কিন্তু কনস্ট্যান্ট থাকে। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়ামে জেনারেশন আর রিকম্বিনেশনের রেটটা যেহেতু একই, তাই পার ইউনিট ভলিউমে নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার কনস্ট্যান্ট। সেটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালি লিখতে চাই, তাহলে দ্য নাম্বার অফ হোলস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস ডিনোটেড বাই n is equal to the number of holes concentration which is denoted by p, আর এই সবটাই একটা আমরা নাম দিতে পারি ni, which is basically nothing but the intrinsic carrier concentration, right? তাহলে ni কে আমরা কি বলি, intrinsic concentration. So this is all about a normal semiconductor বা a intrinsic semiconductor. এবার তোমরা যদি এটা ভালো করে দেখো, তাহলে দেখতে পারবে যে এক তো এটার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা কিন্তু খুব একটা বেশি না, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা কম্পারেটিভলি কম, কারণ বন্ডটাকে ব্রেক হয়ে তবেই ইলেকট্রিক্যাল কন্ডাকশন হবে, আর সেই এনার্জিটাও ইজ 7.2 electron volt for 0.72 electron volt for germanium and 1.1 electron volt for silicon, right? আর আরেকটা যেটা দেখার বিষয়, যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরকে কিন্তু আমরা খুব একটা কন্ট্রোল করার মতো জায়গায় নেই, যেটা হওয়ার সেটাই হচ্ছে। তার জন্য এবার আমরা আরেকটা টাইপ অফ সেমিকন্ডাক্টর যাব যেখানে উই ক্যান কন্ট্রোল দ্য কন্ডাক্টিভিটি, রাইট? তো কি দেখা গেছে যে the behavior or the characteristics of a semiconductor can be significantly changed by adding some impurities. ঠিক আছে, মানে আমি যেটাকে বলতে চাচ্ছি এই প্রসেসটার নাম হলো ডোপিং। ডোপিং মানে কি, যদি আমি একটা পিওর সেমিকন্ডাক্টরে ইম্পিউরিটি অ্যাড করি, যে কোনো ইম্পিউরিটি না, সেই ইম্পিউরিটির রেস্ট্রিকশনস আছে, কিছু ইম্পিউরিটি অ্যাড করি, তাহলে আমরা কি দেখেছি, ওর কন্ডাক্টিভিটি can be significantly altered বা changed. তো সেই প্রসেসটাকে আমরা ডোপিং বলি, আর সেই যে রেজাল্টিং সেমিকন্ডাক্টর সেটাকে আমরা কি বলি, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, রাইট? তো এখন আমরা সেই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরটা দেখি, সেটা বেসিক্যালি কি। এবার এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বেসিক্যালি দুই টাইপের হয়, একটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, রাইট? তো তাহলে প্রথমে বোঝার চেষ্টা করি যে এন টাইপ সেমিকন্ডাক্টরটা কি। এবার এন টাইপ সেমিকন্ডাক্টর বানানোর জন্য উই হ্যাভ টু ডোপ the silicon crystal while formation with a pentavalent impurity. Example সেটা হতে পারে আর্সেনিক, অ্যান্টিমনি, এটসেট্রা, ঠিক আছে? তো যদি আমি একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে ক্রিস্টাল গ্রোয়িংয়ের সময় যদি একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে সিলিকনটাকে ডোপ করে দিই, সিলিকন বা জার্মেনিয়াম হোয়াট এভার ইট ইজ, সেটাকে যদি আমি ডোপ করি, আমি কি দেখতে পাচ্ছি, সেটা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর হয়ে যায়, ঠিক আছে? সেটা কিভাবে হয় সেটা দেখো। আমি জাস্ট এই কটাই আঁকছি, বাকিগুলো অবভিয়াসলি জানো চারিদিকে অ্যাটমস আছে, ঠিক আছে? এবার এই আমার চারিদিকে সিলিকন আছে, এবার যেহেতু আমি একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম দিয়ে ডোপ করেছি, তাই ইট অবভিয়াসলি সার্টেন সিলিকন অ্যাটমস উইল বি রিপ্লেসড বাই দ্য ইম্পিউরিটি অ্যাটম, রাইট? তো আমি ধরে নিচ্ছি এখানে আমার ইম্পিউরিটি অ্যাটম
রিপ্লেস করে দিয়েছে সিলিকন অ্যাটমকে। এবার তার তাহলে কটা ভ্যালেন্স ইলেকট্রন? সিন্স ইট ইজ আ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, ইট উইল হ্যাভ 5 ভ্যালেন্স ইলেকট্রনস, রাইট? এবার তাহলে কি হচ্ছে, এই যে 4টে ভ্যালেন্স ইলেকট্রন তো কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে নিল, কিন্তু যে 5th ভ্যালেন্স ইলেকট্রনটা পড়ে আছে সেটা কিন্তু কোনো কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে না। ইট ইজ ভেরি লুজলি বাউন্ড টু দ্য অ্যাটম, টু দ্য ইম্পিউরিটি অ্যাটম, ভেরি লুজলি বাউন্ড। তাহলে কি এবার যদি সামান্য কিছু এনার্জিও ও পায়, সেই এনার্জিটা এতটাই কম, সেই এনার্জিটা ধরো সিলিকনের ক্ষেত্রে হলো I think it is for silicon it is 0.05 electron volt, for germanium it is 0.01 electron volt. এবার এটা যেহেতু এতটাই লুজলি বাউন্ড, এইটুকুনি এনার্জি পেলেই ও becomes available for electrical conduction, ও ফ্রি হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা কিন্তু এক্সেস অফ ইলেকট্রনস পেয়ে যাচ্ছি। যদি আমি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে ডোপ করি তাহলে ইন দ্যাট সেমিকন্ডাক্টর উই হ্যাভ যতগুলো অ্যাটম দিয়ে ডোপ করবো ততগুলো এক্সট্রা একটা করে ইলেকট্রন পেয়ে যাব, রাইট? সো উই হ্যাভ এক্সট্রা ইলেকট্রনস। এবার সেটা তো হচ্ছেই, সাইড বাই সাইড থার্মাল ধরো টেম্পারেচারের জন্য কিছু নর্মাল ইলেকট্রনসও বেরিয়ে আসছে আর ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করছে, দ্যাট ইজ ডিউ টু থার্মাল ব্রেকেজ, রাইট? তো কি আর থার্মাল ব্রেকেজ তার মানে কি ওভারঅল ইলেকট্রনস বেশি বেশি বেরিয়েছে আর হোলসও ফর্ম হয়েছে থার্মাল ব্রেকেজের জন্য, তাই তো? এবার যেহেতু র্যান্ডম মোশন হচ্ছে তার জন্য দ্য নাম্বার অফ রিকম্বিনেশনও বেড়ে যাচ্ছে। এবার এগুলো ক্ষেত্রে কি হয়, রিকম্বিনেশন এতটাই হয়ে যায় যে তোমার যে হোল যে কনসেন্ট্রেশন দ্যাট বিকামস লেস দেন দ্য ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন। আমি আরেকবার রিপিট করছি, আমাদের অলরেডি এক্সেস ইলেকট্রন আমরা পাচ্ছি বিকজ অফ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। সেকেন্ডলি থার্মাল ব্রেকেজের জন্য আরও ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করছে, অলরেডি আমাদের ইলেকট্রনস বেশি আর হোলস কম। রিকম্বিনেশনের জন্য এমন হয় যে নাম্বার অফ হোল কনসেন্ট্রেশন ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশনের থেকেও কমে যায়। তার মানে কি অনলি ইলেকট্রনস আর অ্যাভেলেবল, বা ইলেকট্রনস নট অ্যাভেলেবল, ইলেকট্রনস আর দ্য মেজরিটি ক্যারিয়ার্স, কারণ নাম্বার অফ হোলস ইজ মাচ লেস দেন অ্যাজ কম্পেয়ার টু নাম্বার অফ ইলেকট্রনস। তাই এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমার মেজরিটি ক্যারিয়ার্স হলো ইলেকট্রনস। তাহলে দিস ইজ দ্য ফাংশনিং অফ এন টাইপ সেমিকন্ডাক্টর। তুমি বুঝতেই পারছো ডোপিং কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে তুমি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে কন্ট্রোল করতে পারবে। আর যেহেতু এগুলো ক্ষেত্রে আমার মেজরিটি ক্যারিয়ার্স ইলেকট্রনস, তাই আমরা এটাকে কি নাম দিয়েছি, এন টাইপ সেমিকন্ডাক্টর। এবার তাহলে আরেক টাইপের সেমিকন্ডাক্টর হয় যেটাকে আমি এক্ষুনি বললাম এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, যেটাকে আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এখন আমরা বুঝতেই পারছি পি টাইপ সেমিকন্ডাক্টরে আমাদের হোলসটা হলো মেজরিটি ক্যারিয়ার্স। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর ফর্ম করার জন্য আমাকে কি করতে হয়, আই হ্যাভ টু ডোপ উইথ এ ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি, সেটার এক্সাম্পল হতে পারে বোরন, ইন্ডিয়াম এটসেট্রা। এবার তাহলে সেই ক্ষেত্রে আমাদের ছবিটা কেমন দাঁড়াচ্ছে, এবার যেহেতু পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে যেহেতু আমরা ডোপ করেছি, তার জন্য সার্টেন সিলিকন অ্যাটমস উইল বি রিপ্লেসড বাই দ্য ট্রাইভ্যালেন্ট অ্যাটম। তো সেই ক্ষেত্রে 3টে ভ্যালেন্স ইলেকট্রন আছে, আরেক জায়গায় কিন্তু ভ্যাকেন্সি, মানে অলরেডি একটা হোল ফর্ম হয়ে বসে আছে ওখানে। তার মানে যতগুলো আমরা ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করব ততগুলো এক্সট্রা হোলস তো অলরেডি থেকে যাচ্ছে। সিমিলারলি থার্মাল ব্রেকেজের জন্য আবার কি হচ্ছে, ইলেকট্রন হোল পেয়ার নর্মালি জেনারেট হচ্ছে। এবার সব কিছু যেহেতু ভেতরে র্যান্ডাম, বা ইভেন ইফ ইউ অ্যাপ্লাই ইলেকট্রিক ফিল্ড, রিকম্বিনেশন এতটাই হচ্ছে যে আমার ইলেকট্রনের কনসেন্ট্রেশন যেটা অলরেডি হোলের থেকে কমই ছিল সেটা আরও ফল করে যাচ্ছে ডিউ টু রিকম্বিনেশন, অ্যান্ড ইট বিকামস লেস দেন দ্য ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন। তার মানে কি দ্য মেজরিটি carriers we are left out with is the holes. তাহলে in case of p type semiconductor,
holes are the majority carriers and the electrons are called the minority carriers, right? So this is all about intrinsic semiconductor, extrinsic semiconductor, যেটা টোটালটাই আমরা এতক্ষণ বোঝার চেষ্টা করেছি হলো কোভ্যালেন্ট বন্ড থিওরি থেকে। এই সেম জিনিস আমরা চাইলে এমনি ব্যান্ড থিওরি থেকে বুঝতে পারি, মানে এনার্জি ব্যান্ড স্ট্রাকচার থেকে আমরা যদি এটাকে বোঝার চেষ্টা করি সেটাও খুব ইজিলি এক্সপ্লেনেবল। তো এখন আমরা এই সেম যেই কন্ডাক্টিভিটিটা সেটা আমরা বুঝতে চেষ্টা করব ব্যান্ড থিওরি অফ সলিডস থেকে, রাইট, বা এনার্জি ব্যান্ড স্ট্রাকচার থেকে, ব্যান্ড থিওরি অফ সলিডস। সেটা যদি তুমি দেখো তাহলে we all know that electrons can have only distinct energy levels, right? তো এবার তাহলে এক একটা ইলেকট্রনের এক একটা ডিস্টিংক্ট এনার্জি লেভেল হয়। এবার একটা ক্রিস্টালে we do not have one atom, right? We have numerous atoms together. তো যখন সেই অ্যাটমসগুলো কাছে আসতে থাকে সেই যে ডিসক্রিট এনার্জি লেভেলসগুলো সেগুলো কিন্তু স্প্লিট করে যায় কেন? কারণ তখন ওটা সিঙ্গেল সিস্টেম হয়ে যাচ্ছে, আর সিঙ্গেল সিস্টেমের জন্য আমরা জানি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলে, একই স্টেটে দুটো পার্টিকেল বিলং করতে পারে না। তো কি হয়, সেই এনার্জি স্টেটটা স্প্লিট করে যায় আর সেই পার্টিকেলগুলো বিভিন্ন এনার্জি স্টেট নিয়ে নিচ্ছে। তার মানে কি, সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে যে ডিস্টিংক্ট এনার্জি স্টেটসগুলো ছিল সেগুলো কিন্তু যখন একটা কম্প্যাক্ট ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে সেই ডিস্টিংক্ট এনার্জি স্টেটসগুলো কিন্তু ডিসক্রিট এনার্জি স্টেটসগুলো কিন্তু স্প্লিট করে যাচ্ছে, ঠিক আছে? স্প্লিট করার ফলে কি হচ্ছে, আমরা প্রচুর এনার্জি স্টেট পাচ্ছি যাদের এনার্জিগুলো কাছাকাছি, অ্যাজ ইফ দে আর লাইক আ ব্যান্ড অফ এনার্জি। এক একটা ডিসক্রিট এনার্জি লেভেল as if changes into energy bands in case of a solid. যেটা অ্যাটমের ক্ষেত্রে ডিসক্রিট থাকছে সেটা কিন্তু ক্রিস্টালের ক্ষেত্রে তখন আর ডিসক্রিট থাকছে না, বাট একটা কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হলো রাফলি ব্যান্ডটাকে যদি এক্সপ্লেন করতে চাও। এবার যেহেতু আমার নাম্বার অফ ইলেকট্রনসটা অবভিয়াসলি লিমিটেড বা কনস্ট্যান্ট, তাই যেই আউটারমোস্ট যেই ব্যান্ডটা which is this is full with the due quota of electrons, মানে full of electrons, the outermost energy band full with the due quota of electrons, এটাকে আমরা কি বলি, ভ্যালেন্স ব্যান্ড। এটা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড। আর এক্স্যাক্টলি ভ্যালেন্স ব্যান্ডের ওপরের যে এনার্জি ব্যান্ডটা সেটাকে আমরা কি বলি, কন্ডাকশন ব্যান্ড। আশা করি বুঝতে পারলে কি বলতে চাইলাম। ডিসক্রিট ইলেকট্রনসের ক্ষেত্রে যেমন ডিসক্রিট এনার্জি লেভেলস হয়, সেটাই সলিডের ক্ষেত্রে ওটা স্প্লিট করে একটা ব্যান্ড স্ট্রাকচার ফর্ম করে। তো ইলেকট্রনসের যে আউটারমোস্ট এনার্জি লেভেল যেটা ফুল অফ ইলেকট্রনস, সেই ব্যান্ডটাকে আমরা কি বলি, ভ্যালেন্স ব্যান্ড। আর এক্স্যাক্টলি তার ওপরের যে ব্যান্ডটা যেটা ইজ এমটি অফ ইলেকট্রনস, ইট ডাজ নট কন্টেইন ইলেকট্রনস, ইট ইজ কল্ড দ্য কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে? এটা হলো এটার ফর্মুলেশন। ধরো এটা আমরা এইভাবে এক্সপ্লেন করি। এবার যদি কোনো ইলেকট্রন কন্ডাক্ট করতে চায় বা যদি ফর ইলেকট্রন টু কন্ডাক্ট, ইট হ্যাজ টু মুভ ফ্রম দ্য ফিল্ড অফ ভ্যালেন্স ব্যান্ড টু দ্য কন্ডাকশন ব্যান্ড। আর সেটা কখন পসিবল, যখন এই মাঝের যে এনার্জি গ্যাপটা সেটা যদি ওই ইলেকট্রনকে দিয়ে দেওয়া যায়। এই এনার্জি গ্যাপটাকে আমরা কি বলি, ফরবিডেন এনার্জি গ্যাপ। তার মানে যদি আমি সামারাইজ করতে চাই তাহলে আমার লাস্ট আউটারমোস্ট ফিল্ড ব্যান্ড হলো ভ্যালেন্স ব্যান্ড। এখানকার ইলেকট্রনসরা অবভিয়াসলি কন্ডাক্ট করতে পারে না, কারণ এটা একটা ফিল্ড আপ স্টেট। যদি কোনো ইলেকট্রন কন্ডাক্ট করতে চায়, ইট হ্যাজ টু মুভ অন দ্য কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার জন্য ওর একটা অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে আমরা কি বলি, ইজি, হুইচ ইজ বেসিক্যালি দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ, রাইট? এবার এই স্ট্রাকচার দিয়ে যদি আমরা
কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরকে এক্সপ্লেন করতে চাই, তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে কী দাঁড়ায়? কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখি যে তোমার ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে যায়। এটা যদি আমার কন্ডাকশন ব্যান্ড হয়, এটা যদি আমার ভ্যালেন্স ব্যান্ড হয়, ওদের মধ্যে কোনো এনার্জি গ্যাপ তো নেই, রাদার there is overlapping of the bands in case of conductors. তার মানে কি এই যে ইলেকট্রনস যারা ভ্যালেন্স ব্যান্ডে আছে, they can move about in the conduction band, and like I have said, to conduct electricity the electrons have to move in the conduction band. তার জন্য এখানে free electrons are available for conduction. অন দ্য কন্ট্রারি, এবার যদি তুমি ইনসুলেটরের ছবিটা দেখতে চাও, ইনসুলেটরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা প্রচণ্ড বেশি। যেহেতু গ্যাপটা এতটাই বেশি, তাই এক্সট্রিম কন্ডিশন ছাড়া, আচ্ছা এটা কিন্তু ওপর দিকে এনার্জি, হ্যাঁ, তাই এক্সট্রিম কন্ডিশন ছাড়া এই এনার্জিটা পাওয়া সম্ভব না, তাই ইলেকট্রনস ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতেও পারছে না, কন্ডাকশনও হচ্ছে না। এটা হলো ইন কেস অফ ইনসুলেটার্স। নাও ইফ ইউ আর টকিং অ্যাবাউট সেমিকন্ডাক্টার্সের ক্ষেত্রে কি দেখা যায়, যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা দূরত্ব আছে, বাট উইচ ইজ সে অফ দ্য অর্ডার অফ ওয়ান ইলেকট্রন ভোল্ট। I think it is of the order of 1 electron volt. তাহলে এই ক্ষেত্রে কি হয়, রুম টেম্পারেচার বলো বা একটু টেম্পারেচার বাড়িয়ে দিলে কি হয়, এই ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো সেটা মোটামুটি সাফিসিয়েন্টলি এই এনার্জিটা পেয়ে যায়, আর পাওয়ার ফলে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, আর কন্ডাকশন ব্যান্ডে চলে গেলেই তোমার ইলেকট্রিক্যাল কন্ডাকশন ইজ পসিবল, রাইট? এবার তাহলে সিলিকনের ক্ষেত্রে সেই যে এনার্জি ব্যান্ড এই যে ফরবিডেন গ্যাপটা সেটা কত, সেটা বেসিক্যালি 1.1 ইলেকট্রন ভোল্ট, অ্যান্ড ফর জার্মেনিয়াম এই যে এনার্জি গ্যাপটা সেটা বেসিক্যালি ইজ ইকুয়াল টু 0.72 ইলেকট্রন ভোল্ট। দেখো, ইট ইজ দ্য সেম এক্সপ্লেনেশন একটা কোভালেন্ট বন্ড থিওরি থেকে। ওখানে আমরা বলছি ওই এনার্জিটা ব্রেক করতে লাগছে বন্ডটা, আর এটাও কিন্তু ওরকমই, বাস এটা এনার্জি ব্যান্ড থিওরি থেকে যে এতটা এনার্জি লাগছে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে। আলটিমেটলি এভরিথিং ইজ এক্সপ্লেনিং দ্য কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টার্স, বাট ইউজিং ডিফারেন্ট থিওরিজ। ওকে, তো এটা আচ্ছা, এখানে আরেকটা কথা বলার আছে, সেখানে হলো যখনই একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, তখন কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে একটা হোলের সৃষ্টি হচ্ছে, বিকজ আ ভ্যাকেন্সি অফ ইলেকট্রন ইজ অবভিয়াসলি আ হোল। তার মানে কি, একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে আর একটা হোল ফরমেশন হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে। এবার টোটাল যে কারেন্টটা, দ্যাট ইজ দ্য কারেন্ট ডিউ টু দ্য ইলেকট্রন প্লাস দ্য কারেন্ট ডিউ টু দ্য হোলস। এটা একটা নতুন জিনিস যেটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়। ইন কেস অফ মেটালস উই হ্যাভ সিন দ্যাট electrical conduction happens only due to free electrons, right? But in case of semiconductors, electrical conduction kintu is a combined effect of the electrons as well as the holes. Okay, আচ্ছা, এবার আচ্ছা, যেমন এখানেও সেই একই কেসই হয় যে বেসিক্যালি যদি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হয়, অবভিয়াসলি নাম্বার অফ হোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস, তাই না? And it is equal to Ni, that is the intrinsic concentration in এই জিনিসটা বেসিক্যালি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম এ নাম্বার অফ হোলস আর নাম্বার অফ ইলেকট্রনস বা নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার ইজ কনস্ট্যান্ট ইন আ পার্টিকুলার ভলিউম, কারণ যেটা আগে বললাম যে রেট অফ জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার ইজ ইকুয়াল টু রেট অফ রিকম্বিনেশন বলতে কি, যে কোনো একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে ফল করে যেতেই পারে, ফল করে এনার্জি দিয়ে দিল, এবার ফল যে করলো তাহলে ওটা হোলের সাথে কম্বাইন করে ওই পেয়ারটা আবার রিকম্বাইন করে গেল। তো এই সব প্রসেসগুলোই সাইমিলটেনিয়াসলি হতে থাকে, কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে জেনারেশন আর রিকম্বিনেশনের রেটটা একই, তার জন্য তোমার ইলেকট্রন হোল পেয়ার পার ইউনিট ভলিউম রিমেইনস দ্য সেম। এটা গেল ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবার কি হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরে, যদি সেটা বুঝতে চাই ইন টার্মস অফ ব্যান্ড থিওরি, তো এটা আমার কন্ডাকশন ব্যান্ড, এটা আমার ভ্যালেন্স ব্যান্ড। এবার যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর হয়, সেখানে কি হয়, একটা ডোনার এনার্জি লেভেল ফর্ম হয় কন্ডাকশন ব্যান্ডের এক্স্যাক্টলি নিচে, ঠিক আছে? সেটার এই যে গ্যাপটার ম্যাগনিটিউড কত, গ্যাপটার ম্যাগনিটিউড ইজ 0.05 electron volt for silicon and 0.01 electron volt for germanium.
আচ্ছা, তার মানে কি বলতে চাচ্ছি যে বেসিক্যালি ভ্যালেন্স ইলেকট্রনগুলো যেগুলো নর্মাল যে অ্যাটমগুলোর ভ্যালেন্স ইলেকট্রনগুলো তারা ভ্যালেন্স ব্যান্ডে আছে, বাট এন টাইপ সেমিকন্ডাক্টর মানে কি আমরা তো একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে ওটাকে ডোপ করেছি। তার মানে কিছু ইলেকট্রনস আছে যেটার এনার্জি খুব কম এনার্জিতেই তারা কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। তো এটা হলো সেই এনার্জি লেভেল যেটাকে আমরা কি বলছি বেসিক্যালি দ্য ডোনার এনার্জি লেভেল। এই ডোনার এনার্জি লেভেলে কোন ইলেকট্রনসরা থাকছে, যেই ইলেকট্রনসগুলো লুজলি বাউন্ড, তারা কিন্তু এখন অল্প এনার্জি পেলেই, এনার্জি অফ দ্য অর্ডার দিস, এইটুকুনি এনার্জি পেলেই কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে দিস ইজ হাউ ইউ এক্সপ্লেন দ্য এন টাইপ সেমিকন্ডাক্টর। সিমিলারলি তুমি যদি পি টাইপ সেমিকন্ডাক্টরকে বুঝতে চাও, পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা কি করছি, আমরা হলো আচ্ছা যেটা আরেকটু এন টাইপ যেটা বলতে চাচ্ছি সেটা হলো যখনই এই ডোনার এনার্জি লেভেলে এইটুকুনি এনার্জি পাচ্ছে, ওখানকার ইলেকট্রনস কিন্তু এখানে চলে আসছে, কন্ডাকশন ব্যান্ডে চলে আসছে। এবার তার জন্য আমরা ইলেকট্রিক্যাল কন্ডাকশন পাবো ফর দ্য ইলেকট্রনস। হোলস কিন্তু যা এখানে ফর্ম হচ্ছে, দ্যাট উইল নট রেজাল্ট ইনটু কন্ডাকশন, বিকজ ফর হোলস টু কন্ডাক্ট দে নিড টু ফর্ম ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু হোল ফর্ম হচ্ছে না, শুধু ইলেকট্রনস মুভ করছে কন্ডাকশন ব্যান্ডে। তো তার জন্য এটার জন্য আমরা ইলেকট্রন কারেন্ট পাবো, ঠিক আছে। সিমিলারলি যদি পি টাইপ সেমিকন্ডাক্টরকে ব্যান্ড থিওরি থেকে বুঝতে চাই, তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডের কাছে বেসিক্যালি কি ফর্ম হচ্ছে, অ্যাকসেপ্টার এনার্জি লেভেল, ঠিক আছে। এটাও অফ দ্য অর্ডার 0.05 ইলেকট্রন ভোল্ট ফর সিলিকন অ্যান্ড 0.1 ইলেকট্রন ভোল্ট ফর জার্মেনিয়াম। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমাদের এখানে একটা অ্যাকসেপ্টার এনার্জি লেভেল আছে যেটা ইজ বেসিক্যালি এমটি অ্যাট 0K। এবার একটু এনার্জি দিলেই কি হয়, আমার ভ্যালেন্স ইলেকট্রন গেট সাফিসিয়েন্ট এনার্জি টু মুভ অন টু দিস অ্যাকসেপ্টার এনার্জি লেভেল। তার ফলে কি হচ্ছে দেখো, এখানে হোলসের সৃষ্টি হচ্ছে। এবার এই হোলসের যেহেতু সৃষ্টি হচ্ছে, দিস হোলস উইল রেজাল্ট ইনটু কন্ডাকশন। ইন পি টাইপ সেমিকন্ডাক্টর উই নো দ্য মেজরিটি ক্যারিয়ার্স আর হোলস। তার জন্য আমরা এখানে হোলস পাচ্ছি, কিন্তু লাইক ইউ ক্যান সি কন্ডাকশন ব্যান্ডে কিন্তু ইলেকট্রন পাচ্ছে না, কারণ ইলেকট্রনটা মুভ করে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে না, বাট অ্যাকসেপ্টার এনার্জি লেভেল, তার উপরেই একটা এনার্জি লেভেল আছে যেটা কিনা এমটি, সেখানে যাচ্ছে। তাই দ্য ইলেকট্রনস ডু নট কন্ট্রিবিউট ইনটু ইলেকট্রিক্যাল কন্ডাকশন, বাট হোলস আর ফর্মড ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। তো তার জন্য আমরা তখন কি বলতে পারছি যে হোলস আর দ্য মেজরিটি ক্যারিয়ার্স ইন কেস অফ পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এই হলো গেল তোমার ইলেকট্রনস আর তোমার সেমিকন্ডাক্টরের যে বেসিক ফিজিক্সটা, যেটা আমরা বুঝলাম দুটো থিওরি দিয়ে, একটা হলো কোভ্যালেন্ট বন্ড থিওরি আর আরেকটা হলো ব্যান্ড থিওরি অফ সলিডস, ঠিক আছে। এখানে আমি একটা এক্সপ্রেশন তোমাদের ডেরিভেশনটা নেই, কিন্তু তোমাদের জানা প্রয়োজন যে এই যে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এটা বেসিক্যালি কি থার্মাল ব্রেকেজের জন্য যতগুলো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করছে, সেটা ইলেকট্রন কনসেন্ট্রেশন বলো কি হোল কনসেন্ট্রেশন বলো, বোথ আর সেম ইন কেস অফ intrinsic semiconductors, right? তার মানে কি এটা কিন্তু is very much dependent on the temperature. যত টেম্পারেচার দেবে তত বেশি ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে। তো এটা ডিপেন্ডেন্স on temperature is like this. Say A1 is the constant, T to the power 3/2 E minus Eg divided by 2 kT, where A1 is the constant, A1 টা তো আমি লিখে দিচ্ছি, যেখানে ME আর MH হলো কিছুই না, এফেক্টিভ মাস অফ ইলেকট্রনস অ্যান্ড হোলস। এগুলো কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্টস, খুব ডিটেলসে তোমাদের এগুলো এখন জানার প্রয়োজন নেই, বাট ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ নো দিস রিলেশন, দ্যাট ইজ হাউ ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন is dependent on temperature. It is equal to or disproportional to T to the power 2/3 multiplied by exponential e to the power minus Eg by 2 kT, right? এবার আরেকটা জিনিস যেটা আমরা ডিরাইভ করব না, বাট যেটা আমরা বলে দিচ্ছি, সেটা হলো in case of intrinsic semiconductors এর ক্ষেত্রে আমরা কি বলেছি, N is equal to P is equal to
Ni, right? In thermal equilibrium, this is the case of intrinsic semiconductors. যদি extrinsic semiconductors এর কথা বলো, extrinsic semiconductors এর ক্ষেত্রে n multiplied by p is equal to ni square. এটাকে আমরা কি বলি? mass action law. ঠিক আছে, এই যে প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ n ইন্টু পি ইজ ইকুয়াল টু দ্য ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন এর স্কোয়ার। এটার কারণ কি, এন টাইপ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আমার যেমন এনটা বেড়ে যাচ্ছে তেমনই পিটা কমে যাচ্ছে। সিমিলারলি আবার পি টাইপ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আমার পিটা বেড়ে যাচ্ছে, এনটা কমে যাচ্ছে, তো সেই প্রোডাক্টটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, দ্যাট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ দ্য ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন, রাইট? আচ্ছা, আমার আরেকটু আজকে পড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সময় প্রায় শেষ। আচ্ছা, এবার আমরা প্রচুর কন্ডাকশনের ফিজিক্সটা বোঝার চেষ্টা করলাম। এবার আমরা একটু দেখি যে এই কারেন্টটা বেসিক্যালি আচ্ছা, তো এখন আমরা ইলেকট্রিক্যাল কন্ডাকশন কিভাবে হয় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেটার সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে। এবার আমরা সেটার এক্সপ্রেশনগুলো ডিরাইভ করার চেষ্টা করি যে কারেন্টটা বেসিক্যালি কিসের জন্য কি কি হয়। ঠিক আছে, সো ইলেকট্রিক্যাল কন্ডাকশন ইন সেমিকন্ডাক্টরস। এবার যেমন in case of metals we know that electrical conduction only happens due to the free electrons, কিন্তু আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বারবারই যেটা বলছি যে ইলেকট্রিক্যাল কন্ডাকশন কিন্তু ইলেকট্রনসের জন্য হয়, সিমিলারলি ইলেকট্রিক্যাল কন্ডাকশন হোলসের জন্য হয়, রাইট? আরেকটা যেটা হয় সেটা হলো ফর মেটালস অর ফর কন্ডাক্টরস আমরা কিন্তু শুধু ড্রিফট কারেন্টটা পাই। ড্রিফট কারেন্ট বলতে কি, যখন কোনো ফিল্ড এফেক্টে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে বা কোনো ফিল্ডের এফেক্টে যখন কারেন্ট ফ্লো করে সেটাকে আমরা কি বলি, ড্রিফট কারেন্ট। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দুই ধরনের কারেন্ট পাই, একটাকে আমরা বলি ড্রিফট কারেন্ট আর একটাকে আমরা বলি ডিফিউশন কারেন্ট। এই প্রত্যেকটা কারেন্টের আবার দুটো করে কম্পোনেন্ট থাকে, একটা ডিউ টু ইলেকট্রনস আর একটা ডিউ টু হোলস। সিমিলারলি ডিফিউশন কারেন্টেরও কিন্তু দুটো কম্পোনেন্ট, একটা ডিউ টু ইলেকট্রনস একটা ডিউ টু হোলস, রাইট? তাহলে আমরা দেখি যে সেই ড্রিফট কারেন্ট ডেন্সিটিটা কত আর ডিফিউশন কারেন্ট ডেন্সিটিটা কত। ঠিক আছে, ড্রিফট কারেন্ট বইতে খুব ভালো করে দেওয়া আছে, আমি খুব বেশি লিখছি না, বাট লাইক I have been telling you that drift current is nothing but the current which is due to the application of any electric field. So it is a directed motion, right? যে একটা ফিল্ড দিলাম আর ইলেকট্রনসগুলো সেই ফিল্ডের জন্য মুভ করছে, হোলসগুলো অপোজিট দিকে ওই ফিল্ডটার জন্যই মুভ করছে। সো ইট ইস আ ডাইরেক্টেড মোশন ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড, রাইট? তার মানে কি, যদি তাহলে যেই ভেলোসিটিটা আমাদের যে ইলেকট্রনস বা হোলসের যে ভেলোসিটিটা সেটাকে আমরা কি বলি, ড্রিফট ভেলোসিটি। drift velocity, and it will obviously be proportional to the applied electric field, right? তো এখান থেকে আমরা আরেকটা টার্ম পাই যেটাকে আমরা বলি হলো মোবিলিটি। মোবিলিটি, so mobility is nothing but the drift velocity per unit electric field applied. ঠিক আছে, তাহলে mobility of a charge carrier is nothing but the average drift velocity per unit electric field. এটা হলো মোবিলিটি বলতে আমরা কি বুঝি। তো এবার যদি আমরা ড্রিফট কারেন্ট ডেন্সিটিটা দেখতে চাই যে কতটা দাঁড়ায়, তাহলে ড্রিফট কারেন্ট ডেন্সিটি ডিউ টু ইলেকট্রনস, এই যে এন স্ট্যান্ডস ফর ইলেকট্রনস, আর 1 দিয়ে আমরা ড্রিফট কারেন্ট বোঝাবো, 2 দিয়ে ডিফিউশন কারেন্ট বোঝাবো, ইজ ইকুয়াল টু, আমরা জানি যে drift current in case of conductors we know it is equal to VENA, right, where V is the velocity, E is the charge, N is the carrier density, and A is the area. তো যেহেতু আমরা কারেন্ট ডেন্সিটি মাপছি, it will be nothing but in case of electrons it will be E, N and the drift velocity, তাই তো? তাহলে E is the charge of an electron, N is the number of electrons per unit volume, and V is the velocity. তাহলে এটা হলো আমার ড্রিফট কারেন্ট ডেন্সিটি, ড্রিফট কারেন্ট ডেন্সিটি
due to electrons. Similarly, যদি আমি drift current density due to holes বের করতে চাই, সেটা is nothing but EPVDP, right? Where E is the charge of the hole, which is nothing but the electronic charge but is positive in sign. P is the hole concentration and VDP is the drift velocity of the hole. তাহলে the total drift current due to the electrons as well. আচ্ছা, ইলেকট্রন যেদিকে মুভ করছে হোল তার অপোজিট দিকে মুভ করছে অবভিয়াসলি, বাট তো বুঝতেই পারছো কারেন্টের ডিরেকশনটা কিন্তু এক। তো যেহেতু কারেন্টের ডিরেকশনটা এক, তাহলে দ্য টোটাল কারেন্ট ডেন্সিটি, দ্যাট ইজ দ্য ড্রিফট কারেন্ট ডেন্সিটি, উইল অবভিয়াসলি বি গিভেন বাই Jn1 plus Jp1, right, is equal to NVDN plus PVDP. তাহলে এটা হলো আমার ড্রিফট কারেন্ট ডেন্সিটি। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা জিনিসে আসবো, সেটা হলো তাহলে যদি আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কনসিডার করি, সেই ক্ষেত্রে আমার জেডিটা কি, ড্রিফট কারেন্ট ডেন্সিটিটা কি আসছে, ENVDN plus, is it visible? Okay, PVDP is equal to ENI plus VDP, right, is equal to ENI. আচ্ছা, NI কেন? কারণ in case of intrinsic semiconductor, এটা আমি intrinsic semiconductor এর জন্য বলছি, in case of intrinsic semiconductor N is equal to P is equal to NI, right? is equal to mu n plus mu p e, তাই না? আমি মোবিলিটি টার্মস এক্সপ্রেস করেছি, is equal to sigma e. এই সিগমাটা বেসিক্যালি কি বলছি আমরা? সিগমাটা ইজ কল্ড দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, where sigma is equal to ENI mu n plus mu p. So this is electrical conductivity of intrinsic semiconductor. এবার যদি আমরা দেখতে চাই যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা টেম্পারেচারের সাথে বাড়ছে না কমছে, সেটাও আমরা এখানে দেখতে পারবো। ইন কেস অফ মেটালস উই নো উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স ইনক্রিজেস, কিন্তু এখানে আমরা সেটা এখনই প্রুভ করছি, বাট যেটা বলেও দিই, এখানে কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। সেটার কারণ কি, যে অবভিয়াসলি মোবিলিটিটা কিন্তু আমার ডিক্রিজ করে যাচ্ছে, কারণ রেজিস্ট্যান্স ধাক্কাধাক্কি হবেই বেশি যত টেম্পারেচার বাড়বে, তো মোবিলিটি আমার কমে যাচ্ছে, কিন্তু টেম্পারেচারের জন্য থার্মাল ব্রেকেজ বুঝতেই পারছো প্রচুর বেশি হচ্ছে, আর আমার এই ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, যার জন্য সেমিকন্ডাক্টরে কিন্তু এটা একটা নোটেবল বিহেভিয়ার দ্যাট দ্য with increase in temperature the electrical conductivity increases. ঠিক আছে, তো আমরা যদি তাহলে টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্সটা লিখতে চাই, তাহলে আমরা জানি এনআই কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, রাইট? তো উই ক্যান রাইট ইট অ্যাজ A1 T to the power 3/2 e to the power minus Eg by 2 kT, right, mu n plus mu p. এবার যেহেতু এই ফ্যাক্টরটাই টেম্পারেচারের সাথে বেশি তাড়াতাড়ি চেঞ্জ করবে, বিকজ ইট ইস এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, বাকিগুলো কম্পারেটিভলি খুবই স্লো চেঞ্জ হয়, তাই এটাকে আমরা বাকি পোর্শনটাকে কনস্ট্যান্ট ধরে লিখতে পারি বাই 2 kT, রাইট? তো এটাকে যদি আমরা প্লট করি, যদি দুই দিকে লগ নিয়ে নাও আর যদি প্লট করো, তাহলে বেসিক্যালি কেমন আসছে, ln সিগমা যদি আমি এইদিকে প্লট করি আর এইদিকে হলো 1/t যদি প্লট করি, এটা ln নিয়ে নাও, ln y is equal to mx plus c, তাহলে m হচ্ছে আমার স্লোপটা বেসিক্যালি কত আসছে, মাইনাস eg by 2k, রাইট? তার মানে যেহেতু স্লোপটা নেগেটিভ, তাই দিস ইজ দ্য ভেরিয়েশন, অ্যান্ড হোয়াট ইজ দিস, ln a. তাহলে দিস ইজ দ্য ভেরিয়েশন অফ ইন্ট্রিনসিক কন্ডাক্টিভিটি অ্যাজ আ ফাংশন অফ টেম্পারেচার। 1/t এর সাথে ভেরিয়েশনটা এরকম হয়। তো বেসিক্যালি টেম্পারেচার যত বাড়ছে আমার কিন্তু
কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইন কেস অফ সেমিকন্ডাক্টর কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হলো ড্রিফট কারেন্ট কাকে বলে, মোবিলিটি কাকে বলে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কাকে বলে, আর তার ভেরিয়েশন উইথ টেম্পারেচার। আচ্ছা, লাস্ট যেটা আজকে দেখবো সেটা হলো, যেমন বললাম দুই টাইপের মোশনের জন্য কারেন্ট হচ্ছে, ওয়ান ইজ দ্য ড্রিফট কারেন্ট অ্যান্ড আদার ইজ দ্য ডিফিউশন কারেন্ট। তো ডিফিউশন কারেন্ট আমরা কখন পাই? ডিফিউশন কারেন্ট কিন্তু ইট অকার্স ডিউ টু concentration gradient of electrons বা holes. Electron diffusion current is due to concentration gradient of electrons and hole diffusion current is due to concentration of holes, right? এবার এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সৃষ্টি অনেকভাবে হতে পারে। ধরো তুমি নন ইউনিফর্ম ডোপিং করেছো, একদিকে ডোপ বেশি আছে, তার মানে ইম্পিউরিটি অ্যাটমস বেশি আছে, তার মানে যদি পি টাইপ সেমিকন্ডাক্টর হয় হোলসের কনসেন্ট্রেশন বেশি আছে। আর অন্যদিকে যদি ডোপিং কম হয় তাহলে কি আমাদের নন ইউনিফর্ম ডোপিংয়ের জন্য কিন্তু একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হবে। তখন দ্য হোলস উইল হ্যাভ এ টেন্ডেন্সি টু মুভ ফ্রম দ্য more concentrated region to the lower region of lower concentration, আর সেই মুভমেন্টের জন্য আমরা কারেন্ট পাবো, সেটাকে আমরা কি বলবো? ডিফিউশন কারেন্ট ডিউ টু হোলস, রাইট? তো যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম যে ধরো তাহলে সিনারিওটা এরকম যে একটা হোলসের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে, এখানে হায়ার কনসেন্ট্রেশন, এখানে লোয়ার কনসেন্ট্রেশন, তাই যত ডিস্টেন্স বাড়ছে আমার হোলের কনসেন্ট্রেশনটা কমছে। তাহলে সেই ক্ষেত্রে আমার হোলস ডিফিউশন current density will obviously be proportional to the concentration gradient dpdx. এই কারেন্টটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সাথে অবশ্যই প্রপোর্শনাল হবে, সেটার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে দিয়েছি ডিপি যেটার নাম, আর যেহেতু এটা কারেন্ট অবভিয়াসলি চার্জের সাথে মাল্টিপ্লাইড হবে। আর একটা মাইনাস সাইন কেন দিচ্ছি যেটা বলছি। তাহলে দিস ইজ দ্য expression of the the diffusion current due to holes, ঠিক আছে? যেটা বারবারই বললাম আমি, it is dependent on the concentration gradient, কারণ কারেন্টটা ফ্লোই করছে গ্রেডিয়েন্টের জন্য। This is the constant, proportionality constant, যেটাকে বেসিক্যালি আমরা বলি diffusion constant, and E is the magnitude of the charge. এই মাইনাস সাইনটা কেন দিয়েছি? কারণ এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাতে আমরা কি বললাম, উইথ ইনক্রিজ ইন এক্স আমার কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তার মানে ডিপি ডিএক্সটা বেসিক্যালি নেগেটিভ, কারণ ফাইনাল পি ইজ লেস দেন দ্য ইনিশিয়াল পি। তো যেহেতু এটা নেগেটিভ, তার জন্য এটার ডাইরেকশনটা কিন্তু একটা নেগেটিভ ফ্যাক্টর চলে আসছে। বাট নেগেটিভ ফ্যাক্টর আসলে আমার কারেন্ট কন্ডাকশন কিন্তু হোলস যেদিকে ফ্লো করবে সেই দিকেই হবে, তাই কারেন্ট হ্যাজ টু বি পজিটিভ বিকজ ইট ইজ ডাইরেক্টেড ইন দ্য পজিটিভ ডিরেকশন। তাই এটার যে নেগেটিভ সাইনটা যেটা চলে আসছে সেটাকে কাউন্টার করার জন্য একটা নেগেটিভ সাইন দেওয়া হয়েছে। সিমিলারলি যদি তুমি হোলসের ক্ষেত্রেও একই রকম ধরে নাও যে একটা হোলের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ডি এন ডি এক্স আছে, সাচ দ্যাট ডিস্টেন্স বাড়ার সাথে সাথে আমার হোলস কমে যাচ্ছে, তাহলে দ্য ডিফিউশন কারেন্ট ডেন্সিটি ডিউ টু হোলস is given by is obviously it will be proportional to the concentration gradient of the electrons. Eta proportionality constant, and we are multiplying it by the magnitude of the charge. এই ক্ষেত্রে আমার dn dx negative, কারণ with increase in x our concentration of electrons is decreasing. এটা নেগেটিভ, কিন্তু এটা নেগেটিভ এবার যখন আমার ইলেকট্রনস এই দিক থেকে এদিকে ফ্লো করছে, আমার কারেন্ট কিন্তু অপোজিট দিকে ফ্লো করবে, তাই কারেন্টের ডাইরেকশনটা আমার নেগেটিভ। তাই এই নেগেটিভটাকে আমার আর কাউন্টার করার প্রয়োজন পড়ছে না, সামনে কোনো নেগেটিভ সাইন তাই আর দিচ্ছি না, কারণ এটার থেকে এটা নেগেটিভ সাইন চলে আসছে, তো কারেন্টের ডিরেকশন নেগেটিভ দিকেই হচ্ছে। তাহলে যদি তাই দেখি, তাহলে টোটাল ডিফিউশন কারেন্টটা বেসিক্যালি কত হচ্ছে? টোটাল ডিফিউশন কারেন্ট আমার দাঁড়াচ্ছে, দুটোকে প্লাস করে দিচ্ছি কারণ সাইন হ্যাজ বিন টেকেন কেয়ার অফ ইন দিস ইকুয়েশন, dn dx মাইনাস ডিপি ডিপি ডিএক্স। এটা হলো আমার ডিফিউশন কারেন্ট ডেন্সিটি। তাই ওভারঅল যদি আমি টোটাল কারেন্ট ডেন্সিটি দেখতে চাই, টোটাল কারেন্ট ডেন্সিটি অফ এ সেমিকন্ডাক্টর which is given by J, it is equal to nothing but the total current density due to the drift component and due to the diffusion component. Drift componented আবার দুটো ভাগ, due to the electrons and due to the
হোলস তেমনই ডিফিউশনের দুটো ভাগ, ডিউ টু দ্য ইলেকট্রনস অ্যান্ড ডিউ টু দ্য হোলস। এই হলো আমার টোটাল কারেন্ট ডেন্সিটি ইন আ সেমিকন্ডাক্টর, রাইট? এবার দ্যাটস অল। আজকে আর এর চেয়ে বেশি কিছু দেখছি না। তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, সেটা হলো আইনস্টাইনস রিলেশনশিপ। এটা যেহেতু এতটা বুঝে গেলে আইনস্টাইন রিলেশনশিপ বের করা কোনো ব্যাপার না, জাস্ট একটা 2 লাইনের একটা ইকুয়েশন, দুটো স্টেপেই বেরিয়ে যায়। সে আইনস্টাইনস রিলেশনশিপটা পড়ে সেটাকে ডিরাইভ করা বা পড়ে জানার, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, রাইট? সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। থ্যাংক ইউ।